এই ছেলের সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই, বাড়ি চল আমার সাথে এক্ষুনি। ভাইয়ার এরকম কথায় আমার বুকটা ধক করে উঠল। আমি চোখ নামিয়ে অসম্মতি জানিয়ে ভাইয়াকে বিদায় জানালাম। আমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। জানি আবির পাশের ঘর থেকে সব শুনতে পাচ্ছে। পারিবারিকভাবে আমাদের বিয়েটা হয়েছে বছরখানেক আগে। আবির অফিস থেকে ফেরার পথে একটা দুর্ঘটনা, একটা প্রাইভেট কার আর আবিরের বাইক, ব্যাস শুরু হয়ে গেল আমার স্ট্রাগলিং পিরিয়ড। হসপিটাল, দৌড়াদৌড়ি, অপারেশন, ডাক্তার, ওষুধ, ফিজিওথেরাপি আর আর টাকা। হ্যাঁ, টাকা। আবির প্রাণে বাঁচল, কিন্তু স্পাইনাল কর্ডে আঘাত পাওয়ায় তার নিচের অংশ পুরোপুরি অবশ হয়ে গেল। ডাক্তাররা ফিজিওথেরাপি চালিয়ে যেতে বলেছেন, কিন্তু তেমন কোনো আশা দিতে পারেননি। মাসখানেক পর খাবার টেবিলে আমার ভাসুর সরাসরি বললেন, প্রাপ্তি, তোমরা দুজন মানুষ, তাছাড়া মা আছেন, আমার নিজেরও সংসার আছে, সবাইকে পালা তো সম্ভব না। তাছাড়া আবিরের দুর্ঘটনার সময় অনেক টাকা খরচ হয়ে গেছে। জানি আমার চেয়ে তোমার পরিবারের সাহায্যে বেশি পেয়েছ, তাছাড়া তুমি নিজেও বেশ খরচ করেছ। মায়ের মুখে শুনেছি প্রায় সব গয়নাগাটি নাকি বিক্রি করে দিয়েছ, কিন্তু এখন বুঝতেই পারছ। শোনো মা, আমার বড় ছেলেটার উপর এত চাপ দিও না। তুমি নিজেও তো চাকরি করো, তাহলে নিজেরা আলাদা হয়ে যাও ছোট একটা বাড়ি দেখে। বুঝতেই তো পারছো ওর উপর অনেক প্রেশার পড়ে যাচ্ছে। এক ছেলের ভালোর জন্য আমি অন্য ছেলের ভবিষ্যৎ তো অন্ধকার করে দিতে পারি না। আমি অবাক হয়ে আমার শাশুড়ির দিকে তাকালাম, অথচ উনি বিয়ের পরে আমার চাকরি নিয়ে ছাড়ানোর জন্য যা কিছু করা সম্ভব সব করেছেন, আর আজ বলছেন আমার চাকরি তো আছেই। তাকিয়ে দেখলাম আবির মুখে পরোটা নিয়ে বসে আছে, সম্ভবত সেই খাবারও ওর গলা দিয়ে নামছিল না। সেদিন আবিরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানায় শুইয়ে দিয়ে আমি ছোট্ট একটা ভাড়া বাসা খুঁজতে লাগলাম। ভাইয়ার সাহায্যে 2 কামরার একটা হাফ বিল্ডিং বাড়ি ভাড়া পেলাম। আমাদের কিছু জিনিসপত্র নিয়ে উঠেও এলাম। কেউ বাধা দিল না, কারো মধ্যে কোনো অনুশোচনা বোধ ছিল না। আবিরের ওষুধ, নিয়মিত ডাক্তারের চেকআপ, ফিজিওথেরাপি, বাড়ি ভাড়া, খাওয়া খরচ সব কিছু মিলিয়ে আমার তখন খুব খারাপ সময় যাচ্ছে। সেই বিকেলে কলিং বেল বাজল। ভাইয়া দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ কথাবার্তার পর বারান্দায় গিয়ে ভাইয়া বলল, এই ছেলের সাথে তোর কোনো ভবিষ্যৎ নেই, এক্ষুনি আমার সঙ্গে বাড়ি চল। আমার অসম্মতি ভাইয়া আমার চোখে দেখতে পেল। বুঝতে পেরে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলল, জানতাম যাবি না, বাড়ি ভাড়াটা এখন থেকে আমিই দেব। কিন্তু প্রাপ্তি, আমি আবার বলছি, তোর এই একতরফা স্যাক্রিফাইস আমি মেনে নিতে পারছি না। স্কুলের চাকরিটার পাশাপাশি আমি শুরু করলাম ব্যাচ পড়ানো, এমনকি বাসায় গিয়ে প্রাইভেট পড়ানো। সারাদিন কর্মব্যস্ততার পর বাজার, রান্নাবান্না, ঘরবোয়ার পরিষ্কার, আবিরের যত্ন, ওষুধ সবকিছু মিলিয়ে নিজেকে কেমন রোবট রোবট মনে হয়। প্রায় 3.5 বছর পর আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকালেন। আবির এখন কিছুটা পা নাড়াতে পারে। ডাক্তার বললেন, যেহেতু অবস্থা বদলেছে, আরেকটু সময় দিলে আরও উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আরও বছরখানেক পরে সত্যি সত্যি আবির একদিন উঠে দাঁড়াল। আমি জায়নামাজ বিছিয়ে আল্লাহ তালার কাছে অশেষ কৃতজ্ঞতা জানালাম। কেটে গেল আরও কয়েক মাস। আবির এখন প্রায় পুরোপুরি সুস্থ। আমরা একটা সুখী সংসার গড়ার জন্য নিজেদের মাঝখানে ছোট্ট একটা পুতুল চাইছি। কিন্তু আবার আমাকে নিরাশ হতে হলো। গর্ভধারণ করা সম্ভব হলো না। আবার সেই ডাক্তার, ওষুধ, টেস্ট, আসলে আমি বিরক্ত। রাতে আবির জিজ্ঞেস করল, আজ তো তোমার স্কুল থেকে ফেরার পথে ডাক্তারকে রিপোর্ট দেখিয়ে আসার কথা ছিল, উনি কি বললেন? আমি ওর চোখের দিকে তাকিয়ে হু হু করে কেঁদে ফেললাম। আমার বাচ্চা ধারণ করার ক্ষমতা নেই। কোনোরকমভাবে কথাটা শেষ করে আমি প্রায় চিৎকার করে কেঁদে উঠলাম। আবির আমাকে জড়িয়ে ধরল। আমার কান্না থামাতে থামাতে নিজেও কেঁদে উঠল। আবির কান্না ভেজা কণ্ঠে বলল, তবু তো আল্লাহর কাছে শুকরিয়া, আমি এখন সুস্থ আছি। আমরা দুজন পাশাপাশি আছি, একসাথে আছি, আর আমরা একসাথে ভালো থাকব। দেখে নিও তুমি প্রাপ্তি। কত দম্পতি আছে যাদের বাচ্চা নেই, তাতে কি যায় আসে? তুমি শুধু আমার পাশে থাকো, আর আমি তোমাকে আগলে রাখব, এইটুকুই যথেষ্ট। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সকালের নাস্তা সাজিয়ে আবিরকে ডাকতে যাব, এমন সময় দেখি ও ঘুম থেকে উঠে গেছে। ওর মুখ থমথম করছে। কি হয়েছে জিজ্ঞেস করতেই বলল, মা ফোন করেছিল, তারা আসতে চায়। আমি নিষেধ করে দিয়েছি। আমি কিছু বললাম না, কারণ সত্যি বলতে কি, তাদের প্রতি আমার যথেষ্ট বিদ্বেষ আছে।
তোমার কি মনে হয় আমি ভুল করেছি? জানি না, এতগুলো মানুষ আমি আমার বাড়িতে এনে দাওয়াত করে খাওয়াতে পারবো না। তার চেয়ে আমি গিয়ে দেখা করে আসব তাদের চোখের সামনে 2 পায়ে হেঁটে। আচ্ছা ঠিক আছে, চলো নাস্তা করবে। সন্ধেবেলায় আবির ওই বাড়িতে গিয়ে ফিরে এলো। প্রাপ্তি, ক্ষুধা লেগেছে, খেতে দাও। আমি ভুরু কুচকে বললাম, তুমি খেয়ে আসোনি? আমি তো রান্নাই করিনি, ভাবলাম তুমি খেয়ে আসবে আর আমি 1 গ্লাস দুধ খেয়ে শুয়ে পড়ব। ও বাড়িতে আমি কেন খাবো? তুমি ভাত বসাও আর আমি আলু ভর্তা কিংবা ডিম ভাজি করছি। খেতে খেতে ওর সাথে কথা হলো। বুঝলে প্রাপ্তি, এত বছর অসুস্থ ছিলাম, তাই ইচ্ছে মতো ঠকিয়ে গেছে। বাবার সম্পত্তির উত্তরাধিকার আমিও, অতএব ভাগ বাটোয়ারা আমি এখনই চাই। প্রয়োজনে প্রতিদিন যাব, এলাকার লোকজন নিয়ে বসব, আর দরকার হলে মামলাও করব। আমার অংশ আমাকে বুঝিয়ে দিতে হবে। তুমি শান্ত হও, মাত্র কিছুদিন হয়েছে তুমি সুস্থ হয়েছ। আমি শান্তই আছি। আবির তার কথা মাফিক কাজ করতে লাগল। মামলা পর্যন্ত যেতে হলো না, কথাবার্তাতেই কাজ হলো। সম্পত্তি ভাগাভাগি হলো, গ্রামের জমি জমা, শহরের বাড়ির 2টা ফ্ল্যাট, উত্তরায় একটা জমি ছিল তার ভাগ, সব মিলিয়ে মোটামুটি ফাইন্যান্সিয়ালি আমরা এখন আর খারাপ নেই। কিন্তু জীবনটা তো আমার এত সহজ কখনো ছিল না। আবিরের নিয়মিত যাতায়াত ছিল ওর বাড়িতে। এক রাতে আমাকে বলল, এত সম্পত্তি পড়ে আছে, এগুলোর তো উত্তরাধিকার চাই। আমি বিষয়টা বুঝতে পেরেও যেন ঠিকমতো মাথায় ঢুকছিল না। আমতা করে বললাম, মানে কি? তুমি আমার জন্য অনেক করেছ, আমি তোমার প্রতি কৃতজ্ঞ, কিন্তু আমার একটি সন্তান চাই। আম্মা ভাইয়া সবাই বলেছে আরেকটা বিয়ে করতে। তুমি চাও? দেখো, আমার কোনো ইচ্ছে নেই, কিন্তু একজন উত্তরাধিকার তো লাগবে, তাই না? তাছাড়াও ঘর খালি কেমন দেখা যায়। আর তুমি তো সবসময় আমার পাশেই থাকবে। ওই বউ আসবে শুধু বাচ্চা জন্ম দেওয়ার জন্য। এতগুলো বছর যখন বিছানায় পড়েছিলে, তখন তোমার আম্মা ভাইয়া কোথায় ছিল যে এখন তোমার উত্তরাধিকার লাগবে কি লাগবে না সেই সিদ্ধান্ত তারা দেবে? মন শক্ত করে দৃঢ় গলায় বললাম, দেখো, তারা লজ্জিত, অনুতপ্ত। ঠিক আছে, তোমার ইচ্ছে হলে আরেকটা বিয়ে করো, তবে আমি তোমার সাথে থাকব না। তার মানে কি ডিভোর্স? একটু আমতা করে আবির বলল। আমার বুক তখন ছিঁড়ে যাচ্ছে। এই মানুষটার জন্য আমি এত কিছু করেছি, সে জানতো আমি এটা মেনে নিব না, তাই ডিভোর্স শব্দটা বলতে তার মুখে একটুও আটকায়নি। হ্যাঁ, অবশ্যই, আমি বুকে পাথর চাপা দিয়ে বললাম। তাহলে কি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে? আমি ওকে আর কিছু বলতে দিলাম না, সহজ করে বললাম, আমি কেন বাড়ি ছেড়ে যাব? এই বাসার ভাড়া আমার ভাই দেয়। তোমার বাসা থেকে আসার সময় 2-1টা ফার্নিচার ছাড়া আর কিছুই আনিনি, বাকি সবকিছু আমার নিজের করা। তুমি তোমার বাসায় ফিরে যাবে, এখন তোমার অনেক সম্পত্তি। আবির নিষ্প্রাণ গলায় বলল, ঠিক আছে। আবির যেন তৈরিই ছিল। সে উঠল, নিজের কিছু কাপড় নিল, শেষবারের মতো আমার হাত ছুঁয়ে বলল, আমাকে ক্ষমা করো। পরিস্থিতি তো তুমি বুঝতেই পারছ, একটা বাচ্চা না থাকলে কিভাবে কি। ডিভোর্স লেটার পেয়ে যাবে। আবির চলে যাওয়ার পর আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। নিজের নির্বুদ্ধিতার জন্য নিজেকেই গালাগালি দিতে ইচ্ছে হলো। ভাইয়া যখন বলেছিল, আমার তখনই উচিত ছিল ওকে ছেড়ে চলে যাওয়া। কিন্তু বোকা আবির কি জানে, আমাদের ঘর আলো করে কোনো ছোট্ট সোনামণি আসেনি ওর কারণে, আমার জন্য না, ওর স্পাইনাল কর্ডের ইনজুরির কারণে। ও কোনো দিন বাবা হতে পারবে না। আমি শুধু সান্ত্বনা দেওয়ার জন্য নিজের কাঁধে দোষ চাপিয়েছিলাম। হায় রে পুরুষ! প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।